মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। নির্বাচনী জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থার পরিবর্তন হয়নি, মন্তব্য দলের আমিরের। বিদ্রোহী ও স্বতন্ত্র চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। অন্তর্কোন্দল পাল্টে দিতে পারে ভোটের হিসাব নিকাশ। ভোটের প্রচারে তুঙ্গে দেশ, শব্দযন্ত্রে ভোটের গানে উচ্চকিত পরিবেশ। প্রার্থীরা ছুটছেন বিরামহীন, অঙ্ক মেলাচ্ছেন ভোটাররা। চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন শ্রমিক ও কর্মচারীরা। বিদেশিদের হাতে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দাবি। দেখছিলেন নাসি সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠিত করবে তারা। নির্বাচনী সভায় এমন কথাই বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করারই নয়, দেশ পুনর্গঠনেরও সুযোগ। ইতিহাস ঐতিহ্যের ভান্ডার উত্তরের এক জনপদ ঠাকুরগাঁও। সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি নির্ভর অর্থনীতির অপার সম্ভাবনাময় অঞ্চল। নগরীর বড় মাঠ খেত জেলা স্কুল ময়দানে আয়োজিত বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এক পর্যায়ে মানুষের স্রোতে যে সমাবেশের আকার সীমাহীন হয়ে ওঠে। বেলা 11:15টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনউত্তালের জোয়ারে ভাসেন তিনি। 12 তারিখ শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলে মন্তব্য করেন তারেক রহমান। তুলে ধরেন সরকারে গেলে এই এলাকার উন্নয়নের নানা দিক। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। ৭১ এবং ২৪-এর গণ আন্দোলনকে ধারণ করে কোনো ধর্মের বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করার অঙ্গীকারও করেন তিনি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না জানিয়ে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি প্রধান বলেন, জনগণই সকল ক্ষমতার মালিক। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান তারেক রহমান। আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বিতার গতিবেগও পাল্টাচ্ছে। সেই রেশ ধরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চলের সফর এবং আজকের এই উপস্থিতি ভোটের ট্রাম্প কার্ড হিসেবেই দেখছেন স্থানীয়রা। সচেতন মহল বলছেন, এই ট্রাম্প কার্ড যাতে ওভার ট্রামে পরাহত না হয়, সেজন্য বিএনপিকে আরও বেশি কৌশলী হতে হবে। এরপর দুপুরে নীলফামারীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ দেন নানা প্রতিশ্রুতি। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব। এরপর তারেক রহমান যান দিনাজপুরে, কথা বলেন নির্বাচনী জনসভায়। দিনাজপুরের সন্তান হিসেবে বেগম খালেদা জিয়ার হার না মানা এক আপোষহীন সংগ্রামী জীবনের ইতিকথা তুলে ধরেন। এই বাংলাদেশই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। বিএনপি চেয়ারম্যান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিভেদ নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে দেশ ও জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার সমর্থন চান তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, দিনাজপুর।
নির্বাচিত হলে জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথেই সম্পর্ক উন্নয়নের কথাও জানান তিনি। এছাড়া নির্বাচনে এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। দলের চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর দলের হাল এখন তারেক রহমানের হাতে। কয়েকদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন সময় রয়টার্সের মুখোমুখি হন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার দলীয় কার্যালয়ের সাক্ষাৎকারে আগামী নির্বাচনে এককভাবে দলের জয়ে আত্মবিশ্বাসের কথা জানান তারেক রহমান। আর জয়ী হলে প্রতিপক্ষ জামায়াতের সাথে ঐক্য গড়বে কিনা জানতে চাইলে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে বলেন, গণতন্ত্র ও সংসদের ভারসাম্য রক্ষায় প্রয়োজন হলো ভালো বিরোধী দল। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমি কিভাবে সরকার গঠন করি আমি জানি না তারা কতটা আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসাবে পাবো। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে প্রতিপক্ষ নয় বন্ধুপ্রতিম দেশের প্রয়োজন। আমাদের যে কোনো চুক্তিই হোক না কেন আমার জনগণের জন্য, আমার দেশের জন্য উপযুক্ত হবে। আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সাথে নয়। নির্বাচন পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ চাইলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে। যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। দলীয় প্রার্থী দুর্বলতা আর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। ডিবিসির অনুসন্ধানে জানা গেছে এসব আসনে বিদ্রোহীদের কাছে পরাজয়ের শঙ্কা আছে বিএনপি জোট প্রার্থীদের। আবার কোথাও কোথাও বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে জয়ের মালা যেতে পারে জামায়াত প্রার্থীর গলায়। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকলেও সবাই জয়ের বিষয়ে আশাবাদী। জরিপ ও মাঠের তথ্য বলছে অন্তত ৮৭টি আসনে বড় জয় পাবে বিএনপি জোট। আর এনসিপির ২টি আসন নিয়ে জামায়াতের জয়ী হবার নিশ্চিত সম্ভাবনা ১৩টি আসনে। জাতীয় পার্টি এগিয়ে ২টি আসনে, আর বাকি ১৯৫টি আসনে জয়ের জন্য করতে হবে লড়াই। এর মধ্যে অন্তত ৭০টি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিজ দলের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের আগে দেখবেন অনেকেই ঘোষণা দিবে তারা অমুক প্রার্থীর পক্ষে কাজ করছে। এটা আমাদের নির্বাচনের কমন। এভাবে কিছুটা মিনিমাইজ হবে, হয়তো ৩০-৩৫টা ৪০টা সিটে ২০-২৫টা এমনি দলের নিয়ন্ত্রণের কারণে হয়তো ক্লোজ হয়ে যাবে। আর ২০টার দিকে দেখা যাবে যে তারা কম্পিটিশন করেই যাবে এবং তারা চেষ্টা করবে বিজয়ী হয়ে আসার জন্য। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অন্যতম ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে উলামায়ের জুনায়েদ আল হাবিব। জনমত জরিপ বলছে এ আসনে জনপ্রিয়তায় এগিয়ে রুমিন ফারহানা। আর ঢাকা ১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবই এগিয়ে। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের জনপ্রিয়তাও সমান। আগামী নির্বাচনে আমার কাছে কেন জানে মনে হয় একটা ভালো সংখ্যাতেই ৩০-৩৫টা ৪০টা লোক থাকবে যারা স্বতন্ত্র আসন থেকে বিজয়ী হয়ে আসছে। এরা কিন্তু একটা ডিটারমিনেন্ট হয়ে দাঁড়াবেন। স্বতন্ত্র বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার দৌড়ে বিএনপি জোটকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দিনাজপুর ২, ৫, কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ৫, নওগাঁ ১, ৩, ৬, নাটোর ১, ৩,
পাবনা ৩-৪, কুষ্টিয়া ১, ঝিনাইদহ ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১-৪, সাতক্ষীরা ৩, বরিশাল ১, পিরোজপুর ২, টাঙ্গাইল ৩-৪-৫-৮, শেরপুর ১, ময়মনসিংহ ১, ২, ৩, ৭, ৯, ১০, ১১, নেত্রকোনা ৩, কিশোরগঞ্জ ১, ৪, ৫, মানিকগঞ্জ ৩, মুন্সিগঞ্জ ১, ৩, নরসিংদী ৩, ৫, নারায়ণগঞ্জ ২, ৩, ৪, ৫, রাজবাড়ী ২, ফরিদপুর ১, ৫, গোপালগঞ্জ ১, ২, মাদারীপুর ১, ২, সুনামগঞ্জ ৩, ৪, সিলেট ৫, ৬, মৌলভীবাজার ১, ২, ৪, ব্রাহ্মণবাড়িয়া ১, ৫, কুমিল্লা ২, ৭, ৯, ১০, চাঁদপুর ৪, নোয়াখালী ২, ৬, চট্টগ্রাম ১৬, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা বদলায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকবে বলেও জানান ডাক্তার শফিক। নির্বাচনী প্রচারণায় শনিবার মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে আইন সবার জন্য সমান। নিউ ইয়র্ক সহ বিশ্বের সকল দেশের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সরাসরি ফ্লাইট চালু করা হবে বলেও অঙ্গীকার করেন জামায়াত আমির। এর আগে সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় আমির বলেন, রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করা চলবে না। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। জামায়াত আমির আরো বলেন, বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয় ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, সেই প্লট আমরা নেব না। ক্ষমতায় গেলে চা শ্রমিকদের উন্নয়ন করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। ডিবিসি নিউজ ডেস্ক। একটি নির্দিষ্ট দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। ভোটের বাকি আর মাত্র 5 দিন, তাই নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ। শেষ মুহূর্তে নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলছেন, নিরন্তর চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামে। নানা প্রতিশ্রুতি স্লোগান নিয়ে ভোটারের মন জয়ে সরব তারা। আছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগও। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারি ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। যশোর শহরের ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিএনপি দ্বিমুখী রাজনীতি করছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত দলটির নেতাকর্মীরা। তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না, সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসনে প্রচারণা চালান। অভিযোগ করেন কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই টাকা দিয়ে চিহ্নিত দাগী পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, লুকিয়ে ছিল, তাদেরকে বাইরে আনা হচ্ছে। ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। শনিবার ছুটির দিনে বগুড়া ৬ আসনে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। বিরামহীন প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরাও। সিলেট ৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই অপপ্রচার চালাচ্ছে। এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে এটা পাহারা দিতে হবে এবং ষড়যন্ত্রকারী যাতে ইলেকশন নস্যাৎ না করতে পারে। কক্সবাজারের নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ বলেন, সব ধর্মবর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল। তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোট চাওয়ার পাশাপাশি রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। লেখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নানা শ্রেণী পেশার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এদিকে গণসংযোগের পাশাপাশি ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচনী প্রচারণা আর মানবিক সহায়তা দুই কার্যক্রমেই সরব বিএনপি। রাজধানীর গুলশানে সড়কে সড়কে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ আর কুশল বিনিময়। এভাবেই ঢাকা ১৭ আসনে ধানের শীর্ষে প্রার্থী বাবা তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন কন্যা জাইমা রহমান। পথচারী থেকে দোকানি, রিকশা চালক থেকে অফিসগামী সবার সঙ্গেই কথা বলেন তিনি। এই সময় নিজেকে তারেক রহমানের কন্যা পরিচয়ও দেন জাইমা। গণসংযোগ চলাকালে উৎসুক মানুষের জটলার পাশাপাশি জাইমার সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেননি অনেকে। অন্যদিকে রাজধানীর ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের সদস্যদের মাঝে উপহার, আর্থিক সহায়তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি ওষুধও তুলে দেন তিনি। মা মেয়ের এমন প্রচারণায় ঢাকা ১৭ আসনে ভিন্ন এক পরিবেশ তৈরি হচ্ছে ভোটের মাঠে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনেরই বার্ষিক আয় ৫ লাখ টাকা নিচে, যা শতকরা হিসাবে ৪১%। আর ৯৫ জনের আয় ১ কোটি টাকার বেশি। হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থী ১৫৫ জন। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা নিষেধে নির্বাচন কমিশনের আইনের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। অনেকগুলো অপপ্রচার আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে অন্তত ১৮০ দিন, কেউ কেউ বলে ৯ মাস। এগুলো সম্পূর্ণ অপতথ্য। প্রধান উপদেষ্টা অফিস থেকে বলাই হয়েছে 16, 17, 18 তারিখের দিকে সরকার ঘুরতে হবে। ঢাকা 14, 16 আর 18 আসনের 18 ভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা 14, 18 আসন অধিক ঝুঁকিপূর্ণ। সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে জানানো হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারি বৃদ্ধি করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আমাদের ব্রিগেড স্পেশালি মিরপুর এবং উত্তরা এলাকায় মোতায়েন হয়ে জননিরাপত্তা নিশ্চিত করা
এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করে চলেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়মুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। আগামীকাল সকাল 8টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আমদানি রপ্তানি বন্ধ হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। নৌ পরিবহন উপদেষ্টার সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে 2 দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। বৈঠকের পর উপদেষ্টা জানিয়েছিলেন, বন্দরের কাজে কেউ বাধা দিলে সরকার হার্টল্যান্ডে যাবে। চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। কয়েক ঘন্টা পর আন্দোলনে নেতৃত্বদানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়া, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। সরকার হার্ডলাইনে যেতেই পারে। এই সরকার কোন স্বার্থে, কিছু স্বার্থে, কাদের স্বার্থে এই উপদেষ্টা সহ এই সরকার বিদেশি কোম্পানিকে দিতে চায়, এটি আমাদের প্রশ্ন। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যান, যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান, তার সম্পত্তিও তদন্ত করা হোক। এরকম দুর্নীতিবাজ যারা আছে তাদের সম্পত্তি তদন্ত না হওয়া পর্যন্ত তারাও যেন দেশ ত্যাগ করতে না পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কোনো কর্মকর্তা। আমাদের কাছে চিঠিপত্র দিয়ে অফিসিয়ালি জানাইলেন আমরা বুঝতাম কি, এগুলো তো ওই ধরনের কিছু দেয় নাই। অফিসিয়াল কিছু করেসপন্ডেন্স না থাকলে তো ধরেন মুখপাত্র ডাইরেক্টলি ওইভাবে বলতে পারে না। যদি এই কাজ বন্ধ থাকে তাহলে রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে এবং আমরা আন্দোলনকারী শ্রমিক নেতাদের নিকট আবেদন করছি, কোনো অবস্থায় যেন বহির্নগর অন্তপক্ষে জাহাজগুলো চলমান রাখে। এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ সময় বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্য খালাস বন্ধ ছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে লক্ষ্মীপুর 1 সংসদীয় আসন 274-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, নির্বাচনের হাওয়া কেমন বইছে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের হাওয়া মাশাআল্লাহ ভালো। আমরা ইতিমধ্যে রামগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে আমরা আমাদের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি, কারণ দীর্ঘদিন ধরেই আমরা তরুণদের জন্য কাজ করি, যুবকদের জন্য কাজ করি। আর আপনারা জানেন এই রামগঞ্জে 41% তরুণ ভোটার, নতুন ভোটার। এই জন্য আমরা আশাবাদী যে আগামী 12 ফেব্রুয়ারি তরুণ এবং যুবকদের ম্যাক্সিমাম ভোটেই হাত পাখা বিজয়ী হবে ইনশাল্লাহ। এই যে আপনি প্রচারণা চালাচ্ছেন, আপনার নেতাকর্মীরা প্রচারণা চালাতে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আমরা ইতিপূর্বে বাধার সম্মুখীন হই নাই, তবে ইদানিং আমাদের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই যেমন নির্বাচন করছেন, অন্য প্রার্থীরাও আছে, নির্বাচনের লড়াইটা আসলে এই আসনে কেমন জমবে? থ্যাংক ইউ আপনাকে। অন্য প্রার্থীরাও আছেন, সবাই সবার আদর্শ উদ্দেশ্য, সবাই সবার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে আপনি জানতে পারবেন যে রামগঞ্জে আমরা দীর্ঘ 2 যুগ ধরেই আমরা কাজ করে যাচ্ছি। আপনার অবস্থানটা নারী এবং অন্য ধর্মের মানুষের প্রতি কেমন হবে, তাদের প্রতি আপনার বার্তাটা কি? আমরা নারী, শিশু, মা বোনদেরকে নিয়েও আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমরা নারীদের
প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে আমরা সম্পূর্ণ ফ্রিতে সেলাইয়ের প্রশিক্ষণ চালু করেছি। আমাদের আরেকটা প্রশিক্ষণ চলমান আছে ড্রাইভিং, সেখানেও আমরা উল্লেখযোগ্য অনেক আমার বোনদেরকে দেখতে পাচ্ছি যারা ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। এটা একটু দূরবর্তী এলাকা আমি যা দেখলাম, এখানে আপনার স্বাস্থ্যসেবা নিয়ে পরিকল্পনা কি? আসলে স্বাস্থ্যসেবা, এই রামগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা। বিশেষ করে আমাদের ইউনিয়ন পর্যায়ের যেই ক্লিনিকগুলি আছে সেগুলি ম্যাক্সিমাম বন্ধ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার রামগঞ্জের বাসীকে যে আমরা এই প্রতি ইউনিয়নে যে স্বাস্থ্যসেবা ক্লিনিক আছে আমরা এগুলিকে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ডাক্তার দিয়ে আমরা সাজাবো, যেন ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আসতে না হয়। আমার সব শেষ প্রশ্ন, যদি একটু ছোট করে বলেন, যদি কোনো কারণে নির্বাচিত না হন তাহলে সাধারণ মানুষের সাথে আপনি কিভাবে কাজ করবেন? আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। তারপরেও মহান রাব্বুল আলামিন যাকে রামগঞ্জের জন্য কবুল করবেন, আমি যদি না হই, আমাদের উন্নয়নমূলক সমাজসেবামূলক সকল কাজ নিয়ে আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায়, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে, পাশাপাশি আগামী 10 বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, যারা ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য কিনলে বা পরিষেবা নিলে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র কোনো পণ্য আমদানি করলে এই শুল্ক প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জানান, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হলো। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।